বেশ কিছু ব্রেকিং খবর রয়েছে আমার হাতে। প্রথম যে খবরটি, এবার পাকিস্তানের বিমান বাহিনী JS-17 থান্ডারে চাইনিজ PL-10 মিসাইল সেট করে ভারতকে জানান দিচ্ছে তাদের রণকৌশলের প্রথম ধাপ। দ্বিতীয় বিষয়টি, তুরস্ক থেকে যে 6টি কার্গো বিমান ভর্তি অস্ত্র এসেছে তার মধ্যে এমন একটি সেন্সিটিভ অস্ত্র এসছে যেটি ভারতের ঘুম হারাম করে দিয়েছে। 3 নম্বর ব্রেকিং খবর, এবার আজারবাইজান প্রকাশ্যে বলল তারা পাকিস্তানে সেনা পাঠাতে প্রস্তুত। একদিকে চীন, একদিকে তুরস্ক, অন্যদিকে আজারবাইজান, আর ভারত হয়ে গেছে এক ইসরায়েলকে নিয়ে একা। তাহলে দক্ষিণ এশিয়াতে একা হয়ে পড়ছে ভারত। চলুন এই বিষয়ে বিস্তারিত জানাবো। আসসালামু আলাইকুম প্রদর্শক শ্রোতা। ভারত পাকিস্তানের এই উত্তেজনার মধ্যেই এখনও পর্যন্ত যে সংবাদ পাওয়া যাচ্ছে, চীন এবং তুরস্ক তারা ওপেনে ঘোষণা দিয়েছে তারা পাকিস্তানের সাথে আছে, এবং তুরস্ক থেকে 6 বিমান ভর্তি সমরাস্ত্র পাকিস্তানে এসে পৌঁছে গেছে, এবং চীন থেকে PL-15 মিসাইল 100টি পাকিস্তানে এসেছে। ভারতকে কে সহযোগিতা করবে? ভারতকে একমাত্র ঘোষণা দিয়েছে ইসরায়েল সহযোগিতা করবে, কিন্তু ইসরায়েল এককভাবে কিন্তু তেমন কিছুই করতে পারে না আমেরিকার সহযোগিতা ছাড়া। আমেরিকার সহযোগিতা নিয়ে ফিলিস্তিনের গাজায় ইসরায়েল বর্বরতা চালাচ্ছে, সেটা আমরা দেখি এবং জানি। যদি আমেরিকা এখানে হাত গুটিয়ে নেয় তাহলে ইসরায়েলের জন্য কিন্তু শনি চেপে আসবে। সেই ইসরায়েলই একমাত্র ঘোষণা দিয়েছে ভারতের সাথে থাকবে। আমেরিকা কিন্তু এখনো পর্যন্ত কোনো বক্তব্য দেয়নি ভারতের সাথে থাকবে কিনা। তবে তারা স্পষ্ট একথা ডোনাল্ড ট্রাম্প বলেছে যে এই যুদ্ধ তারা চায় না, তাই তারা কারো পক্ষেই নয়, দ্রুত এই যুদ্ধের সমাধান। ভারত একমাত্র ফ্রান্স থেকে অস্ত্র কিনবে এরকম সংবাদ এসেছে, কিন্তু পাকিস্তানের কাছে অলরেডি চীন এবং তুরস্ক থেকে কিন্তু সমরাস্ত্র আসা শুরু হয়ে গেছে। চীনের নিকটতম বন্ধু রাশিয়া, সেই রাশিয়া কি এবার ভারতের সাথে যাবে? কারণ চীন যদি পাকিস্তানের পক্ষে যায়, চীনের প্রিয় ভাজন রাশিয়া কিন্তু কখনোই ভারতের দিকে যাবে না। কারণ চীন যেহেতু ঘোষণা দিয়েছে, তাই রাশিয়া হয় নিরপেক্ষ থাকবে, না হয় পাকিস্তানের দিকে থাকবে। এ থেকে অনেকটাই অনুমান করা যাচ্ছে যে সমরাস্ত্রর দিক দিয়ে, সাপোর্টারের দিক দিয়ে পাকিস্তান অনেকটা এগিয়ে আছে। পাকিস্তান অলরেডি কিন্তু ভারতের মধ্যে হামলা শুরু করে দিয়েছে, ভারতও হামলা শুরু করে দিয়েছে। তবে এখানে ভারতের সেনা অধিক মারা গিয়েছে। এই ভিডিওতে আপনারা সে সম্পর্কে বিস্তারিত জানবেন। চলুন আমরা ভিডিওতে বিস্তারিত দেখে আসি। এই বিষয়ে বিস্তারিত জানাবো। প্রিয় দর্শক, প্রথম যে তথ্যটি দিয়ে শুরু করতে চাই, তুরস্কের গণমাধ্যম দাবি করেছে ভারতে যে ক্রাইসিসটি তৈরি হয়েছে এটা ভারত দ্বারা তৈরি। অর্থাৎ পেহেলগাঁওতে যে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে, তুরস্কের গোয়েন্দা মাধ্যমের তথ্য নিয়েই যে গণমাধ্যমটি রিপোর্ট করেছে, তারা বলছে এখানে পাকিস্তানের হাত ছিল না, এবং তারা বলছে নরেন্দ্র মোদী ওয়াকফ আইনকে মানুষের দৃষ্টি থেকে আড়াল করার জন্য নিজেই এই ঘটনা ঘটিয়েছেন, এবং বিশ্বব্যাপী ভারতের প্রতি সিম্প্যাথি বাড়াবার জন্য এই কৌশলটি নিয়েছে। প্রথমে আপনাদের বলতে হবে ওয়াকফ আইনটি আসলে কী ছিল। এটা নিয়ে আমি কথা বলেছি, আজকে অনেক দর্শকের জন্য নতুন করে বলছি। ভারতে 1000 বছর ধরে একটা ওয়াকফ আইন ছিল। মুসলমানদের বড় বড় জমিদার, রাজা, বাদশাহ, সুলতান কিংবা ধনবান ব্যক্তিরা তাদের সম্পত্তিকে, তাদের নিজের সম্পত্তিকে ওয়াকফ করে দিতেন, যে সম্পত্তি কেউ বিক্রি করতে পারতো না, কিন্তু এগুলো মানবতার কাজে লাগতো। সেটা মসজিদ, মাদ্রাসা, ইয়াতিমখানা। এবং যেহেতু এই ভারত কয়েকশো বছর মুসলমানরা শাসন করেছে, এখানে পুরো রাষ্ট্রে, মানে পুরো ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এই ওয়াকফ প্রতিষ্ঠান রয়েছে, যেগুলোর মূল্য কয়েক হাজার কোটি টাকার উপরে। এগুলো
মুসলিম ধনবান ব্যক্তিরা, মুসলিম সুলতানরা, মুসলিম রাজা বাদশারা, তারা এই ওয়াকফ করে গেছেন তাদের সম্পত্তি। নরেন্দ্র মোদী এই ওয়াকফ আইনটাকে পরিবর্তন করে এই সম্পত্তিতে হিন্দুদের ভাগ বসাতে চেয়েছেন। অর্থাৎ তিনি ঠিক হাসিনার মতো প্রথম এক টার্মে তিনি বিএনপি জামাতের উপর একরকম নির্যাতন করেছেন অল্প অল্প করে, শেষ পর্যন্ত এই দুটো দলের শীর্ষ নেতাদের ফাঁসিও দিয়েছেন। এরপর এই দলগুলোকে বাতিল করে এককভাবে টিকে থাকার স্বপ্ন ছিল, যেটা মিশন 2041। এখন ব্যাপারটা কি দাঁড়িয়েছে? নরেন্দ্র মোদীর এই ওয়াকফ আইনের পর ভারতে কড়া প্রতিক্রিয়া আসছে। যেহেতু জোরপূর্বক মুসলমানদের সম্পত্তি কেড়ে নেওয়ার পরিকল্পনা, এই প্রতিক্রিয়াটা খুব স্ট্রংলি আসছে ভারতে, এবং সেখান থেকে সবার দৃষ্টি আড়াল করার জন্য মূলত পেহেলগাঁয়ে এই ঘটনাটি ঘটিয়েছে, এটা তুরস্কের গণমাধ্যম বলছে। দর্শক, এরপর নরেন্দ্র মোদী কাশ্মীরে এই ঘটনা ঘটিয়ে উল্টো কাশ্মীরের মধ্যেই এখন হত্যাযজ্ঞ চালাচ্ছেন। মুসলমানদের বাড়িঘরকে ভাঙচুর করা হচ্ছে, বোম্বিং করা হচ্ছে, বুলডোজার দিয়ে ভাঙা হচ্ছে, মুসলিম যুবকদের ধরে ধরে হত্যা করা হচ্ছে। একেবারে সরকারি মদদে সেনা পুলিশ অভিযান চালিয়ে পুরো কাশ্মীরের মধ্যে মুসলমানদের জীবনকে অতিষ্ঠ করে ফেলেছে। এখন এই মুহূর্তে কাশ্মীর এক ইসরায়েল হয়ে গেছে। দর্শক, আল জাজিরার মতো গণমাধ্যম এই খবরগুলো এখন জোরে সোরে প্রচার করছে। তার মানে নরেন্দ্র মোদী এক ঢিলে দুই পাখি মারতে চেয়েছেন। এক, মুসলমানদের সম্পত্তি কেড়ে নিতে চেয়েছেন ভারতে। দুই, কাশ্মীরে মুসলমানদেরকে হত্যা করে তাদের বাড়িঘর দখল করে সেখানে হিন্দুদের বসাবার চেষ্টা করছেন। নরেন্দ্র মোদীর কৌশল ইতিমধ্যে বোঝা গেছে, এবং নরেন্দ্র মোদীর এই কৌশলগুলোকে আবার দেখেন ভারতের সকল রাজনৈতিক দল সমর্থন করছেন, কারণ তারা সবাই ধর্মে হিন্দু। আর নরেন্দ্র মোদী বলছেন বাংলাদেশে নাকি হিন্দু নির্যাতন হয়, ভূতের মুখে রাম। দর্শক, দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ খবর সেটি হলো তুরস্ক থেকে 6টি সামরিক কার্গো ভরে C-130 কার্গো বিমান ভরে পাকিস্তানে অস্ত্র এসছে। তুর্কি একটি তথ্য সূত্র আমাকে বলেছে 1.5 বিলিয়ন মার্কিন ডলারের অস্ত্র পাকিস্তান তুরস্ক থেকে এনেছে। 1.5 বিলিয়ন। বলা হচ্ছে তুরস্ক এমন এমন অস্ত্র পাকিস্তানকে দিয়েছে যেটা ভারত কল্পনা করতে পারেনি, এবং তুরস্ক এমন সময় এই অস্ত্রগুলো দিয়েছে যে অস্ত্রগুলো গেম চেঞ্জার হয়ে যাবে পাকিস্তানের জন্য। তুরস্কের কাছে পাকিস্তানের বাইরাক্তার TV-2 ড্রোন ছিল, যেটার ভয়ে আতঙ্কে ছিল এতদিন ভারত। এবার আকেনজির মতো ড্রোনও চলে এসছে পাকিস্তানের হাতে। এসছে রকেট লঞ্চার, এসছে এমন এমন কিছু নতুন ধরনের মিসাইল যেগুলো ভারত চিন্তা করেনি যে পাকিস্তানের অস্ত্র ভাণ্ডারের যোগ হতে পারে। ভারত সবসময় নিজের অস্ত্র ভাণ্ডার স্ট্রং, বড়, আয়তনে বেশি, এটা বেশি, ওটা বেশি, সেনা বেশি, আর্টিলারি বেশি, ট্যাঙ্ক বেশি, রাফায়েল বেশি, এগুলো পরিসংখ্যান দিয়ে তারা পৃথিবীর 4র্থ স্থান দখল করেছিল। কিন্তু নিউ ইয়র্ক টাইমসের তথ্য মতে এর 62 থেকে 65%, 62 থেকে 65% অস্ত্রই পুরনো সেকেলে। এই সমাজে সেই অস্ত্র আর কাছে লাগে না। কিন্তু পাকিস্তানের ভাণ্ডারে সব রয়েছে আপগ্রেড অস্ত্র, যেটা চীন থেকে পেয়েছে, তুরস্ক থেকে পেয়েছে, আরও নতুন নতুন দেশ থেকে সেগুলো কিনেছে। তো আমাকে তুরস্কের একটি সূত্র বলেছে তুরস্ক পাকিস্তানকে একটি স্যাটেলাইট আপডেট ভার্সন দিচ্ছে। অর্থাৎ ইতিমধ্যে পাকিস্তান তার ঘরে বসে, কন্ট্রোল টাওয়ারে বসে, সেনা কন্ট্রোল টাওয়ারে বসে ভারতের ভেতরে কি কি চলছে সকল আপডেট পাচ্ছে, যেটা ভারত পাচ্ছে না। অর্থাৎ তুরস্কের যে স্যাটেলাইট সিস্টেম রয়েছে, তুরস্ক যে স্যাটেলাইট সিস্টেম দিয়ে আজারবাইজান বলেন সিরিয়াতে যুদ্ধে বড় রকম সাফল্য পেয়েছে, এটা পাকিস্তানের জন্য হস্তান্তর করেছে। অর্থাৎ তুরস্ক ভারত পাকিস্তানের এই যুদ্ধ পরিস্থিতিকে স্যাটেলাইটের মাধ্যমে প্রতিনিয়ত পাকিস্তানকে আপডেট দেওয়া শুরু করেছে। রিয়েল টাইম ইন্টেলিজেন্স বলি বা রিয়েল টাইম যেটাকে আমরা বলি, তুরস্ক তার স্যাটেলাইটে যে ইমেজগুলো পাচ্ছে একদম লাইভ সেটা পাকিস্তানের সেনা কন্ট্রোল রুমে হস্তান্তর করছে, এবং পাকিস্তানের সেনাবাহিনী কোথায় কি করছে ভারত বা ভারতের সেনাবাহিনী প্রতিটা পিকচার স্যাটেলাইটের মাধ্যমে তারা পেয়ে যাচ্ছে। তার মানে
ভারত যে যুদ্ধটা শুরু করবে, কখন শুরু করবে, কি দিয়ে শুরু করবে, কোন দলটি আগে করবে, কিভাবে করবে, এটি কি রাফায়েল দিয়ে করবে, তারা কি স্ট্রাইক চালাবে না কি করবে, টোটাল বিষয়গুলো পাকিস্তান পর্যবেক্ষণ করছে। এবং তুরস্ক এই ব্যাপারে সর্বোপরি সব রকম সহযোগিতা শুরু করে দিয়েছে পাকিস্তানকে। ভারতের মাথা ব্যথার কারণ হলো, ভারত বলছে তুরস্ক 6টি কিংবা 7টি সামরিক কার্গো ভরে যে অস্ত্র দিয়েছে এটাই হবে ভারত পাকিস্তানের গেম চেঞ্জিং পজিশন। এই অস্ত্রগুলি ইতিমধ্যে পাকিস্তান তাদের JS-17 থান্ডার যুদ্ধ বিমানে কি বলে চীনের PL-10 মিসাইল সেট করেছে, লঞ্চ করে দিয়েছে। এবং এই যুদ্ধ বিমানগুলো ইতিমধ্যে ভারত সীমান্তের বা লাইন অফ কন্ট্রোলের আশপাশে মুভ করেছে। 3 দিনের জন্য পাকিস্তান বিমান বাহিনীর মহড়া অনুষ্ঠান শুরু করেছে এবং লাহোর প্লাস ইসলামাবাদের এয়ার স্পেস নিষিদ্ধ করা হয়েছে। অর্থাৎ লাহোর এবং ইসলামাবাদের আকাশে কোনো বিমান, সেটা যাত্রীবাহী বিমান বলে যেটাই বলি, সেটা আর মুভ করতে পারবে না। অর্থাৎ ভারতের পরিকল্পনা বুঝে গেছে পাকিস্তান যে ভারতের টার্গেট কি হতে পারে, তাই লাহোর এবং ইসলামাবাদের এয়ার স্পেস বন্ধ করে দিয়েছে পাকিস্তান। এবং এই আকাশ জুড়ে পাকিস্তানের যুদ্ধ বিমান এখন মহড়া দিচ্ছে, মুভ করছে প্রতি মুহূর্তে। কারণ পাকিস্তানের ইন্টেলিজেন্সের কাছে এই তথ্য আছে ভারত ঠিক কখন কিভাবে আক্রমণটা করতে পারে। গতকাল পর্যন্ত নরেন্দ্র মোদী যে জরুরি বৈঠকগুলো করেছেন, দৌড়ঝাঁপ করেছেন, ফাইল সিগনেচার করেছেন, সেই আলোকে পাকিস্তানের সেনাবাহিনী একটি তথ্য পেয়েছে, সেই আলোকেই তারা প্রস্তুতি নিচ্ছে। কয়েকটি সূত্র বলছে ভারত রাফায়েল দিয়ে এই যুদ্ধটা শুরু করতে পারে। ইতিমধ্যে আরও অনেকগুলো রাফায়েলের অর্ডার ফ্রান্সকে দিয়েছে, যেটা 2030-এর মধ্যে ভারতের হাতে আসবে। তো ভারত তারা তাদের INS ভিক্রান্তকে আরব সাগরে এনে ধাওয়া খেয়ে পালিয়ে গেছে। এখন তারা রাফায়েল দিয়ে স্ট্রাইক চালাতে পারে। আর পাকিস্তান এই রাফায়েলকে মোকাবেলা করতে তারা JS-17 থান্ডারে চীনের PL-10 মিসাইল সেট করেছে। চীন বলছে রাফায়েলের স্পিডকে বিট করতে পারে এই মিসাইল এবং এই থান্ডার, অর্থাৎ 17 থান্ডার। ভারত যদি রাফায়েল দিয়ে পাকিস্তানে আক্রমণ চালায় তাহলে সহজে এটাকে কাবু করতে পারবে এই যুদ্ধ বিমান এবং এই মিসাইল দিয়ে। পাকিস্তান প্রথম স্তরে যে রাফায়েলকে মোকাবেলার জন্য এটি প্রস্তুত করেছে। দ্বিতীয়ত, ভারত যদি অন্য কোনো যুদ্ধ বিমান ব্যবহার করে স্ট্রাইক চালাতে চায়, সেক্ষেত্রে তুর্কি সেই যে মিসাইলের কথা বললাম সেটিকে আপলোড করেছে, লোড করেছে। অর্থাৎ ভারতের ভূমি থেকে পাকিস্তানের ভূমিতে আসার 200 মিটারের মধ্যে, অর্থাৎ প্রবেশের 200 মিটারের মধ্যে সেই মিসাইলকে ধ্বংস করার জন্য তুর্কি মিসাইল সেট করা হয়েছে। এটাকে বলে এন্টি মিসাইল। সেই এন্টি মিসাইল প্রস্তুত করেছে পাকিস্তান। পাশাপাশি তুরস্কের ড্রোন ইতিমধ্যে ভারতের আকাশ সীমায় প্রবেশ করছে, আবার আসছে, প্রবেশ করছে, অর্থাৎ ভারতের সকল অবস্থান জানছে। পাকিস্তানের পরিকল্পনা, যদি কোনোভাবে রাফায়েলকে তারা মোকাবেলা করতে না পারে, অর্থাৎ রাফায়েল যদি পাকিস্তানে ঢুকে পড়ে আর সেটা যদি কোনো বড় রকম মিসাইল বা বড় রকম কোনো অ্যাটাক করে যায়, তাহলে তুরস্কের যে ড্রোনগুলো আছে, আকিনজি বা বাইরাক্তার TB2 ড্রোন, ভারতের খুব ভয়ঙ্কর, খুব স্পর্শকাতর জায়গায় আক্রমণ করে চলে আসবে। অর্থাৎ ভারতের আক্রমণের জবাবটা পাকিস্তান খুব জোরে সোরে এবং বড় মাপের দেবে। ভারত যদি যেই লেভেলে দিবে তার চেয়ে বড় লেভেলে তারা অ্যাটাকটা করবে। অর্থাৎ এটা নিয়ে আজকে রাতে, দর্শক আবার বলি, আজ রাত বাংলাদেশ সময় 10টায় তুরস্ক থেকে আমাদের একজন এই ব্যাপারে এক্সপার্ট সাংবাদিক আমাদের সাথে লাইভে যুক্ত হবেন। টোটাল যুদ্ধ সিনারি সে বলবে এবং তুরস্ক কী কী ধরনের অস্ত্র দিয়েছে পাকিস্তানকে, সব ব্যাপারে আজকে আমরা খোলামেলা আলোচনা করব আজ বাংলাদেশ সময় রাত 10টায়। এদিকে পাকিস্তানের বন্ধু আজারবাইজান, মনে আছে আর্মেনিয়া আজারবাইজানে যুদ্ধে পাকিস্তান কিন্তু আজারবাইজানকে সহযোগিতা করেছে। এবার আজারবাইজানের পক্ষ থেকে বলা হয়েছে তারা পাকিস্তানের পাশে আছে, যে কোনো বিষয়ে পাকিস্তানকে তারা সহযোগিতা করবে এবং পাকিস্তান সরকারকে তারা বলে দিয়েছে তাদের সেনাবাহিনী প্রস্তুত পাকিস্তানের প্রবেশের জন্য। যখনই পাকিস্তান বলবে তাদেরকে পাকিস্তানে পাঠানো হবে। পাশাপাশি পাকিস্তানের সেনাবাহিনী তাদেরকে এই আজারবাইজানের সেনাদেরকে এই যুদ্ধে ব্যবহার করার অনুমতি পেয়ে গেছে। অর্থাৎ আজারবাইজান এখন প্রস্তুত পাকিস্তানকে সব রকম সহযোগিতা করতে।
তার মানে হলো দুটো বিষয় বুঝতে পারছেন, পাকিস্তানের পাশে তুরস্ক, চীন, আজারবাইজান দাঁড়িয়ে গেছে, কিন্তু ভারতের পাশে একটি দেশ কেবল এসছে, সেটার নাম হলো ইসরায়েল। এখন পর্যন্ত রাশিয়া, আমেরিকা কেউ ভারতের পাশে দাঁড়ায়নি। আমরা বলতে পারি এই যুদ্ধে ভারত একা হয়ে পড়েছে। এই ব্যাপারে আমি আবারও বলছি, আজকে দুর্দান্ত কিছু খবর নিয়ে হাজির হব রাত 10টায়। এখনকার মতো বিদায় নিচ্ছি, প্রত্যেকে ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। প্রিয় দর্শক শ্রোতা, এই বিষয়ে আপনার মন্তব্য থাকলে লিখতে পারেন মন্তব্যের ঘরে আপনার মন্তব্য। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।